আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনাদের সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে। তাই গল্পটা কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গেই থাকুন। আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সোহান ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি রুমি, আপনাদের কাছে আবারও ঘটনাটি পাঠিয়ে দিলাম। আশা করছি সোহান ভাই আমাকে চিনতে পেরেছেন। আমি এর আগে একটি ঘটনা আপনার কাছে পাঠিয়ে দিয়েছিলাম। আপনি ঘটনাটির নাম দিয়েছিলেন মানুষ ও জিনের প্রেম কাহিনী। আমি তার দ্বিতীয় পার্ট এবারও পাঠিয়ে দিলাম। আশা করব এবারকের ঘটনাটি আপনাদের ভালোই লাগবে। প্রথমবারকের ঘটনাটি তো বেশ ভালো লেগেছিল মনে হলো আপনার। আশা করব এবারও ভালো লাগবে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলো সরাসরি ঘটনায় চলে যাই। সেদিন আমি ওই প্রাসাদ থেকে ফিরে আসি। আমার দাদু আমাকে আমার আব্বুর বাসায় চলে যেতে বলল। আমি বললাম আচ্ছা, ওটা পরে দেখা যাবে। তাই বলে ওখান থেকে চলে গেলাম। যে আমি ঘরে বসে পড়ি। বসে বসে ভাবতেছি আমাকে আর দেরি করলে চলবে না, যত দ্রুত সম্ভব রতনের সঙ্গে কথা বলতে হবে। আমি ঘরের ভিতরে বসে এইসব কথা ভাবতেছি। এরই ভিতরেই আমার মনে হলো জানালার বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি জানালা দিয়ে পিছন দিকে তাকিয়ে দেখলাম রতন দাঁড়িয়ে আছে। আমি রতনকে বললাম, কি ব্যাপার তুমি এই রাত্রেবেলা এখানে? আমাকে বললো, আচ্ছা তুমি ভেতরে থাকো, আমি ঘরের ভেতরে যাচ্ছি। তাই বলেই রতন ভেতরেও ঢুকলো। আমি রতনকে বললাম, বসো। রতন খাটের উপরে বসে পড়লো, আমিও বসে আছি। রতন আমাকে বলতেছে, আচ্ছা আমার একটা জিনিস বিশ্বাস হচ্ছে না, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আমি রতনকে বললাম, এটা কোনো কথা বললে তুমি? আমি তোমাকে যদি ভালো নাই বাসতাম তাইলে আমি তোমার সঙ্গে কেনই বা কথা বলবো? রতন আমাকে বলল, না আমার যেন কিছু একটা ঘটকা মনে হচ্ছে। আমি বললাম, মিছাই চিন্তা করো না, তুমি তুমি যাও এখন, দাদু দেখে ফেললে সমস্যা হবে। তাই বলে আমি রতনকে অনেক কষ্টে ঘর থেকে বের করে দিলাম। রতন চলে গেল। আমি রতনকে সব কিছু জানানোর সিদ্ধান্ত নিলাম, কারণ আমি এর আগে যে কথাগুলো রতনের সঙ্গে বলেছি এগুলো সত্যি আমি মন থেকে বলিনি। কিন্তু এবার যেন আমার মনে হচ্ছে আমি রতনকে দিনে দিনে পছন্দ করে ফেলতেছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? জেনার মানুষের প্রেম কিভাবে হতে পারে? আমি তো রতনকে আমার প্রেমের ফাঁদে ফেলে এখান থেকে তাড়ানোর জন্য চেষ্টা করতেছি। এর ভিতরেই রতনের আমার প্রতি এত আগ্রহ জাগলো। আমি রতনকে পছন্দ করে ফেলতেছি। আমি এসব বিষয়ে চিন্তা করতেছি। এর ভিতরে আমার দাদু এলো, এসে আমাকে ডাক দিল। আমাকে বললো, ভাত খেয়ে যাও। হ্যাঁ, আমি এখন আর দেরি করলাম না, যে আমার দাদুর সঙ্গে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে ঘরে এসেছি ঘুমানোর জন্য। একটু পরে ঘুমিয়ে পড়েছি। কিছুক্ষণ পরে কিছু একটা পড়ার শব্দ যেন আমার ঘুমটা ভেঙে গেল। আমি লাফিয়ে উঠলাম। উঠে চতুর্দিকে দেখতেছি কি পড়েছে। দেখলাম তেমন কিছু নেই। আমি ভাবতে পারিনি আমার সঙ্গে এই অবস্থাগুলো হতে পারে। এবার যেন একটু অন্যরকম। এবার রতন না, রতনের পাশাপাশি আরও একজনও আমাকে ডিস্টার্ব করা শুরু করলো। আমি রতনকে ডাক দিলাম। রতন খুবই দ্রুত আমার সামনে এলো। আমি রতনকে বললাম, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? রতন আমাকে বললো, না রে না, কে বলছে তোমাকে আমি ভয় দেখাচ্ছি? আমি রতনকে বললাম, তাইলে কি আমাকে ভয় দেখালো? রতন বলল, আচ্ছা দেখতেছি। কিছুক্ষণ পরে রতন যেন দৌড়ে গাছের আড়ালে চলে গেল। আমি দেখতেছি গাছের আড়াল থেকে আরো একজন দৌড়ে পালাতে চেষ্টা করলো। রতন খুবই দ্রুত সম্ভব যে তাকে ধরে ফেলল। তার আর রতনের মাঝে খুবই ভয়ানকভাবে লড়াই হচ্ছে। আমি জানি না সে কে,
আমি মনে করেছিলাম সে হয়তোবা মানুষ, কিন্তু আমার ভাবনাটা পুরাটাই ভুল। এটা একজন জিন, তবে খারাপ জিন। আমি জানতাম না সেই জিনটা আমার সঙ্গে আছে। সে আমাকে কথায় পেল। এসব কথা ভাবতে ভাবতে রতন আমার কাছে এলো। এসে আমাকে বলল, তোমার এখানে থাকাটা মোটেও ঠিক হবে না। কারণ যেই জিনটা তোমার এবার পিছু লেগেছে সে খুব একটা ভালো না, সে খারাপ জিন। এরপরে যদি তোমার কোনো ক্ষতি করতে আসে তাহলে আমি সবার আগে দাঁড়াবো। তোমার চিন্তার কোনো কারণ নেই, তুমি ঘুমিয়ে পড়ো, বিষয়টা আমি দেখতেছি। তাই বলে রতন কোথায় জানি হারিয়ে গেল। কিছুক্ষণ পরে রতন আবারও আমার কাছে এলো। এসে আমাকে ডাক দিল। আমি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠলাম। উঠে রতন আমাকে বলতেছে, আমি আমাদের সর্দারের কাছে বিচার দিয়েছি, সর্দার যা করার করবে। আমি সর্দারকে বলেছি আমি তোমাকে পছন্দ করি। সর্দার আমার উপর অনেক ক্ষিপ্ত। আমি জানি না আমি তোমাকে এই জন্মে আমার বউ করতে পারবো কিনা। আমি রতনকে বললাম, এসব কি কথা বলো তুমি, এটা পরে দেখা যাবে। রতন আমাকে বলল, তুমি কয়টা দিন একটু সাবধানে থাকবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ডাক দিবে, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। রতনকে বললাম, আচ্ছা তুমি এখন চলে যাও, আমি ঘুমাই। রতন আমাকে বলল, আমি কোথাও যাব না, তুমি ঘুমিয়ে পড়ো, আমি এখানে আছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তাই বলে আমি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রতন আর আমার কাছে নেই। আমি মনে করেছি হয়তোবা চলে গিয়েছে, কিন্তু আমার ভাবনাটা পুরোটাই ভুল। 2 থেকে 3 দিন কেটে গেল, রতন আর আমার কাছে আসে না। আমি তো খুবই ভয়ানক চিন্তায় পড়ে গিয়েছি। জানি না রতনের সঙ্গে খারাপ কিছু হয়ে গেল নাকি। এসব কথা ভাবতে ভাবতেই কখন যে আমার চোখ লেগে গেছে, আমি ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। স্বপ্নে দেখি রতন আমার সামনে এসেছে। রতন আমাকে বলতেছে, হয়তোবা আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না। আমি আটকা পড়েছি। আমার সবথেকে বড় ভুল তোমাকে পছন্দ করা। তোমাকে আমি সত্যি ভালোবেসে ফেলেছি। হয়তোবা তার কারণেই আমি আজ আটকা পড়েছি। আমি জানি তুমি ভালো থাকবে। আমি এটাও জানি তুমি আমাকে ওই বাচ্চার থেকে তাড়ানোর জন্যে আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছো। আমি সব কিছু জানি, কিন্তু এটা তুমি মাথায় রেখো, তোমার ক্ষতি হতে পারে। তুমি যত দ্রুত সম্ভব ভালো একটা কবিরাজ দেখাও, নাহলে কিন্তু তোমার সমস্যা হবে। খুবই দ্রুত তুমি কবিরাজটা দেখাও। আমি যেন লাফিয়ে উঠলাম বিছানা থেকে। উঠেই রতনকে ডাকতে লাগি। রতন আমার সামনে আসে না। আমি যেন চোখের পানি আর ধরে রাখতে পারি না। রতনের প্রতি আবার আলাদা একটি মায়া জন্মে গিয়েছে, কারণ রতনকে আমি পছন্দ করি। আমি মনে মনে না চাইলেও রতনকে আমি পছন্দ করে ফেলেছি। রতনকে আমি মনে হয় সত্যি ভালোবেসে ফেলেছি। আমি একটি কবিরাজের কাছে চলে গেলাম। কবিরাজকে আমি রতনের কথা খুলে বললাম। কবিরাজ আমাকে বলল, আমি বিষয়টা দেখতেছি। তাই বলে কবিরাজ কিছু একটা করতে লাগলো। একটু পরেই কবিরাজ আমাকে ডাক দিল। আমি কবিরাজের কাছে গেলাম। কবিরাজ আমাকে বলল, তুমি রতনের সঙ্গে আর কথা বলতে পারবে না, কারণ রতনকে তার সর্দার, মানে জেনেদের সর্দার রতনকে বন্দি করে নিয়েছে। ওখান থেকে ছোটানো অসম্ভব। আমরা তো মানব জাতি, আমরা কখনোই পারবো না। এটা কোনো যদি জিন জাতি হয় তাহলে সে হয়তোবা ছোটাতে পারবে। তাই বলে আমি ওখান থেকে চলে এলাম। রাত্রেবেলা খুবই ভয়ানকভাবে কেউ একজন কান্না করতেছে। আমি দ্রুত ঘর থেকে বের হই। আমি মনে করেছি হয়তোবা রতন। বের হয়ে দেখলাম কেউই নেই। আমি আবার ঘরে চলে যাই। এবার আর কেউ কান্না করতেছে না। কেউ একজন চিৎকার দিয়ে উঠলো, উঠে আমাকে ডাকতেছে। আমি বাইরে গেলাম, দেখলাম কেউই নেই। আমি এবারও ঘরের ভিতরে চলে এলাম। আমার মনের ভিতরে ভয় কাজ করতেছে। আমি মনে করেছি হয়তোবা রতনের কিছু একটা হয়ে গিয়েছে, রতনের সঙ্গে ওরা খারাপ কিছু করেছে। এসব কথা ভাবতে ভাবতে কেউ একজন আমার সামনে এলো। তার এত ভয়ানক চেহারা দেখে আমার মাথাটা ঘুরে গিয়েছে। তার কি ভয়ানক চেহারা! সে লোকটি আমার সামনে দাঁড়িয়ে পড়েছে। তার
মনে হয় সে মাটি থেকে আসমান পর্যন্ত দাঁড়িয়ে আছে, এত বড় দেখতে। তার একটি থাপায় আমি নিমিষের মধ্যে গায়েব হয়ে যাব। আমাকে যদি একটা থাপাও মারে, আমি মশার মতো উড়ে যাব। আমি লোকটিকে দেখে চিৎকার দিয়ে ঘরের ভিতরে চলে যাই। আমার চিৎকার শুনে আমার দাদু আমার কাছে এলো, এসে বলতেছে কি হয়েছে। আমি আমার দাদুকে সব ঘটনা খুলে বললাম, শুরু থেকে শেষ পর্যন্ত। আমার দাদু বলল, তোর ওই জিনের সঙ্গে সম্পর্ক জ্বালানোটা মোটেও তো ঠিক হয়নি। আমি তোকে বলেছিলাম না এসব কোনো কিছু করবি না, আর ওই হারাতে যেতে নিষেধ করেছিলাম, তুই তারপরও কেন গিয়েছিস। আমার দাদু আমাকে বলল, তুই আর ওই বাদঝাড়ে কখনো যাবি না, আর আমি কালকে তোকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করতেছি। আমি আর কি বলবো, আমার তো যেতে ইচ্ছা করতেছে না, কিন্তু বাধ্যতামূলক আমার যেতেই হবে, কারণ এই জিনের হাত থেকে বাঁচতে চাইলে আমার ঢাকায় যেতে হবে। আমি সারা রাত ঘুমাতে পারিনি, নানানভাবে আমাকে অত্যাচার করেছে সেই খারাপ দিনটি। পরের দিন সকালবেলা আমার দাদু আমাকে ডাক দিল। আমি ঘুম থেকে উঠে পড়লাম। আমার দাদু আমাকে বলল, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও, আমরা খুবই দ্রুত ঢাকায় যাবো আজকে। আমি আর কি করব, বাথরুমে যেয়ে গোসলটা সেরে নিলাম, নিয়ে খাবার খেয়ে ঢাকায় যাওয়ার জন্যে রওনা দিলাম। আমি বাস কাউন্টারে চলে যাই, বাসে উঠে পড়ি, উঠে ঢাকায় ব্যাক করি। ঢাকা যেতে যেতে আমার প্রায় সন্ধ্যা পেরিয়ে যায়। আমি আবার আব্বুর সঙ্গে দেখা করলাম। আমি আব্বুর সঙ্গে দেখা করে আমার আব্বু আমাকে বলল, তুমি ঘরে যাও। আমি ঘরে গেলাম, যে আগে দাদুর কাছে ফোন দিলাম, দাদুর কথা জিজ্ঞেস করলাম। না, আমি মনে করছি হয়তোবা আমি এখানে আসাতে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আমার ভাবনাটা পুরোটাই ভুল। আমি আমার দাদুর সঙ্গে কথা বললাম, কথা বলে ফোনটা কেটে দিয়েছি। হঠাৎ করে কিছু একটা পড়ার শব্দ পেলাম। আমি খুবই দ্রুত ঘর থেকে বেরোলাম, বেরিয়ে ডাইনিংয়ে গেলাম। ডাইনিংয়ে দেখি আমার খুবই স্বাদের একটা ফুলদানি। ফুলদানিটা পড়ে ভেঙে গিয়েছে। আমি মনে করেছি হয়তোবা বিলাই বা অন্য কিছু ফেলে দিতে পারে। আমার মনের মধ্যে খারাপ কোনো চিন্তা ভাবনা এলো না। আমি আবারও ঘরে গেলাম। ঘরে যেয়ে আবারও বসে আছি, বসে থেকে ফোন টিপতেছি। হঠাৎ করে আবারও কিছু একটা পড়ার শব্দ পেলাম, আবারও বেরিয়ে এলাম। এসে দেখি আবার আরেকটা ফুলদানি পড়ে গিয়েছে, পড়ে ভেঙে গিয়েছে। আমি এবার অস্বাভাবিক কিছু মনে করলাম না। আমি মনে করেছি হয়তোবা এবারও খারাপ কোনো বিলাই এই কাজটা করেছে। চতুর্দিকে বিড়াইকে খুঁজতে লাগে একটি লাঠি হাতে নিয়ে, কিন্তু খুঁজে পাই না। আমি আমার বিছানার চাদরটা আলোক করতেই দেখলাম বিছানার নিচে খুবই ভয়ানক একটি মাথা বসে আছে, শুধু মাথা, আর চোখ দুটা যেন আগুনের মতো জ্বলতেছে। আমি চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে আসি, এসে আমার আব্বুর কাছে ফোন দিলাম। আমার আব্বুকে সব ঘটনা খুলে বললাম। আমার আব্বু খুবই দ্রুত আমার বাড়িতে চলে এলো। এর ভিতরেই আর কোনো সমস্যা হলো না। আমার আব্বু চলে এলো, এসে আমাকে বললো, তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার সাথে আছি। আমি শুয়ে পড়েছি, কিন্তু ঘুম ধরতেছে না। চেয়ে থাকতে থাকতে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছি। আমার ঘুম দেখে আমার আব্বু আমার ঘর থেকে চলে গিয়েছে। চলে যাওয়ার একটু পরে আমি স্বপ্নে দেখি সেই ভয়ানক লোকটি আমার সামনে এসে বলতেছে, তুই বাঁচতে পারবি না, তোকে মরতেই হবে, তোকে মরতেই হবে। রতনের সঙ্গে প্রেম করার তোর স্বাদ আমি মিটিয়ে দিব। তুই রতনকে তো কোনোদিনও পাবি না, রতনকে তো আমরা বন্দি করে নিয়েছি, সঙ্গে তোকেও মেরে ফেলবো, তোকে বাঁচতে দিব না। আমি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়লাম। আমার আব্বু দৌড়ে এলো আমার কাছে। আমি আমার আব্বুকে সব ঘটনা খুলে বললাম। আমার আব্বু আমাকে বলতেছে, আচ্ছা দেখতেছি আমি। তাই বলে কারো একটা কাছে ফোন দিল। খুবই দ্রুত কিছুক্ষণ পরেই একটি লোক এলো আমার বাড়িতে। আমার আব্বু ঘর খুলে দিল। লোকটি ঘরের ভিতরে ঢুকে বলল, সে একটি হুজুর। হুজুর আমার কাছে এসে আমার হাতটা নিল, হাতে নিয়ে আমার হাত থেকে কি যেন একটা দেখলো, দেখে আমাকে বলতেছে, তোমার ওই গ্রামে যাওয়াটাই সব থেকে বড় ভুল, তার থেকেও বড় ভুল করেছো তুমি সেই ছেলেটির সঙ্গে প্রেমে জড়ানোটা, তার মায়ে পড়া। সেই ছেলেটিকে তো ওরা কখনোই ছাড়বে না,
তাকে তোরা মেরে ফেলবে, সঙ্গে তোমাকেও। তোমাকে বাঁচতে হলে তোমাকে একটি কাজ করতে হবে। আমি বললাম, কি কাজ? লোকটি আমাকে বলল, এবারও সেই ভয়ানক জিনটি তোমার সামনে আসবে। তাকে বলবে, আমি সেই ছেলেটিকে, তার মানে রতনকে আমি পছন্দ করি না। মিছে এসব কিছু করেছি আমার মনের হাউসে। আমি তাকে পছন্দ করি না। তাইলে হয়তোবা তুমি বেঁচে যাবে, সেই ছেলেটি বেঁচে যাবে। আমি বললাম, আমাকে সে যদি পছন্দ করে তাইলে সর্দারের কি সমস্যা? লোকটি আমাকে বলল, সর্দারের মেয়ের সঙ্গে রতনের বিয়ে ঠিক করা আছে, যার কারণে সর্দার এভাবে ক্ষিপ্ত হয়ে আছে তোমার উপরে। হয়তোবা তুমি যদি এই কথা বলো তাইলে সেই জিনটি তোমাকে ছেড়ে দিবে, তোমাকে আর কিছু করবে না। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। কিছুক্ষণ পরে আবারও সেই লোকটি আমার সামনে এলো। আমি লোকটিকে বললাম, আমি রতনকে পছন্দ করি না। রতনের সঙ্গে তো আমি প্রেমের ফাঁদ পেতেছিলাম, যাতে সেই গ্রামটিকে অভিশাপ মুক্ত করতে পারি। সেই গ্রামে ওই বাঁধঝাড়ে যাতে রতন আর না থাকে, এই কারণেই আমি এসব কিছু করেছি। সেই লোকটি ওখান থেকে চলে গেল, আর কিছু বলল না। সেই রাতটা বেশ ভালোই কেটে গেল। পরের দিন সকালবেলা আমি বিছানা থেকে উঠতে পারি না। আমার শরীরে প্রচণ্ড ব্যথা। ব্যথার যন্ত্রণায় আমি যেন বিছানা থেকে এক চুলও নড়তে পারতেছি না। এর ভিতরেই রতনা আমার সামনে এলো। এসে আমাকে বলতেছে, তুমি কি সত্যি আমাকে পছন্দ করো না? আমি রতনকে বললাম, না, আমি সত্যি তোমাকে পছন্দ করি না। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাইলে আর আমার সামনে কখনো আসবে না। আমি তো জানি আমি রতনকে অনেক পছন্দ করি, কিন্তু মুখ ফুটে বলতে পারতেছি না। আমার মনের ভিতরে কি চলতেছে এটাও রতন বুঝতে পেরেছে। রতন আমাকে বলল, আমি সবই জানি, আমি সবই বুঝতে পারি। তুমি কি চাও? আমি আসবো না তোমার কাছে। আমি যদি এখানে আসি তাইলে আবারও তোমার সমস্যা হবে। এবার হয়তো তোমাকে ওরা মেরেই ফেলবে। আমাদের জিনেদের সর্দার আমার উপর খুবই রেগে আছে। আমি জানি না তোমার সঙ্গে আর কখনো দেখা হবে কিনা। তবে একটি কথা মাথায় রেখো, তোমার যদি কোনো সমস্যা হয় আমাকে শুধু একবার ডাক দিবে। আমি যেখানে থাকি না কেন খুবই দ্রুত তোমার সামনে এসে হাজির হব। তাই বলে রতন ওখান থেকে চলে গেল। আমি রতনকে অনেক মিস করতেছি। বেশ ভালোই কদিন কেটে গেল, রতনের সঙ্গে আমার আর দেখা নেই। এখন পর্যন্ত রতনের সঙ্গে আমি আর দেখা করতে পারিনি। রতন এখান থেকে চলে যাওয়ার পরে বেশ এক সপ্তাহের মতো কেটে গিয়েছে। এখন পর্যন্ত রতনের সঙ্গে আমার আর কোনো কথা হয়নি। জানি না কখনো কথা হবে কিনা। যাই হোক, আমার এই ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমি আর গল্পটি বড় করব না। আপনি ভালো থাকবেন সুমন ভাই। আসসালামু আলাইকুম। এই কথাটি বলেই রুমি তার ঘটনাটি শেষ করে। এর আগে একটি ঘটনা পাঠিয়ে দিয়েছিল, এবার দ্বিতীয় পাঠ রুমি পাঠিয়ে দিয়েছে। আশা করব আপনাদের এই ঘটনাটিও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। আপনারা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আরেকটি কথা, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhutebaড়ি0@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01962135608। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমি আর গল্পটি বড় করব না। বরাবরের মতো একটি কথাই বলতে চাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো, তুমি কে? কে তুমি? অশরীরী ভূত। কি? ভূত তুমি? ভূত?
হ্যাঁ, ভূত। ভূতের বাড়ির ভূত। ভূতের বাড়ির ভূত।